শ্রী শ্রী বিজয় কৃষ্ণ পরিজন প্রথম ভাগ। গোস্বামী প্রভুর শিষ্য বরিশাল রত্ন শ্রী অশ্বিনী কুমার দত্তের জীবনীর পরবর্তী ভাগ। ছাত্রদের তিনি বিভিন্ন কাজের ভার দিতেন তাদের শক্তি ও রুচি অনুসারে। আত্মিক্য দৃষ্টি রাখতেন যাতে তারা সে পথে চলতে পারে। জবরদস্তিপূর্বক তিনি কারো কাঁধে কাজ চাপাতেন না। তিনি নিরুদ্বেগে সব বঞ্চনা সহ্য করতেন তাদের কল্যাণের জন্য। একদিন তিনি গিয়েছেন এক পীড়িত বন্ধুর খবর নিতে। সেখানে কথায় কথায় তার এক প্রিয় ছাত্রের কথা উঠল। ছাত্রটি তার রুগ্ন বন্ধুরই আত্মীয়। অত্যন্ত অসচ্ছল ছিল তার পারিবারিক অবস্থা। সেখানে তিনি জানতে পারলেন যে ছাত্রটি পুলিশ বিভাগে একটি কাজ পেতে পারে তার নিকট আত্মীয়ের পুলিশ বিভাগ থেকে অবসর গ্রহণ করে। পুলিশ সুপারিনটেন্ডেন্ট উক্ত কর্মী বিশ্বস্ততার পুরস্কার স্বরূপ তার এক নিকট আত্মীয়কে পুলিশ বিভাগে চাকরি দিতে রাজি হয়েছে। কিন্তু ছাত্রটির উপর গুরুতর কর্তব্যভার অর্পণ করেছিলেন অশ্বিনী কুমার, তাই ছেলেটি চাকরি নিতে রাজি হয়নি। অশ্বিনী কুমার রুগ্ন বন্ধুটিকে দেখতে এলে বন্ধুটি কথায় কথায় এ প্রসঙ্গের উত্থাপন করে তার কাছে। অশ্বিনী কুমার উত্তর দিলেন, তাহার ইচ্ছা হয় সে যাও, কিন্তু আমি অমন ছেলেকে ছাড়িয়া দিব না। কিছুক্ষণ পরে ছাত্রটি তার কাছে এলে তিনি হেসে বললেন, কিরে দারোগা হবি? ছাত্রটি জানালো যে সে দারোগা হতে চায় না। সে তাকে বলল, আমার বাড়ির লোকেরা আপনাকে মন্দ বলতেছে। তাহারা বলে আপনি নাকি আমার মাথাটি খাইয়াছে। তিনি হেসে বললেন, বলুক, তোকে তো গালমন্দ করে না। আমার ওরকম গাল খাওয়া অভ্যাস আছে। ঠাকুর কৃপায় সেই ছেলেটির আর্থিক কষ্ট কোনোদিন হয়নি তার উপদেশে ছিল। স্বদেশী আন্দোলনের সময় তিনি ঠিক ঠিক কাজের লোক বেছে নিতেন তার অসাধারণ দক্ষতার বলে। এইভাবেই তিনি স্বামী প্রজ্ঞানন্দকে আবিষ্কার করেন অসংখ্য যুবকের মধ্য থেকে। একজন সামান্য কায়স্থ দর্জি স্বদেশী আন্দোলনের অন্যতম স্তম্ভরূপে পরিণত হয়েছিল তারই প্রভাব। তিনি বুঝেছিলেন যে বক্তৃতায় কোনো কাজ হবে না, কাজ হবে গান, কথকতা, ধর্মকথার মধ্যে। তাই তিনি গ্রাম্য ভাষায় স্বদেশী গান লেখালেন জারি গানের ওস্তাদ মুসলমান কবিদের দ্বারা। তাদের গানে প্রকট বরিশালের মুখ, সাধারণের ব্যথা মূর্ত হয়ে উঠল তার গানে। তাদের মধ্যে অন্যতম মফিজউদ্দিন বয়াতি বিলাতি আশ্বাসের অসারতা উল্লেখ করে গিয়েছিলেন, এ দেব তা দেব বলে অবশেষে ভুজঙ্গিনীর পা দেখায়। ওই সময় তার উৎসাহে ও প্রেরণায় স্বদেশী যাত্রার গান সৃষ্টি করলেন অসীম শক্তিমান মুকুন্দ দাস। বরিশালের তরফ থেকে তিনি শুনিয়েছিলেন হিংস্র ক্ষমতামত্ত ফুলারকে তার নাম পর্যন্ত উল্লেখ করে, ফুলার আর কি দেখাও ভয়, দেহ তোমার অধীন বটে, মন তো স্বাধীন রয়। হাত বাঁধবে, পা বাঁধবে, ধরে না হয় ফাঁসি দেবে, মনকে বাঁধতে পারো তোমার এমন শক্তি নাই, ফুলার এমন শক্তি নাই। যেদিন অশিক্ষিত গুর্খা সৈন্যকে লেলি দেওয়া হয় বরিশালে, সেদিন অশ্বিনী কুমারের বাণী মুকুন্দ দাসের গানে ভাষা পেয়ে বরিশালকে ভরসা দিল। ওরে মারে নামে ভাসানো তরি, যেদিন ডুবে যাবে রে ভবে, যেদিন ডুবে যাবে রে, সেদিন রবি চন্দ্র ধ্রুব তারাও ডুবে যাবে রে ভবে, তারাও ডুবে যাবে রে। স্বদেশী উন্মাদনায় কাঁপিয়ে তুলেছিল সেদিন মুকুন্দ দাস শুধু বরিশাল নয়, সমগ্র বাংলাদেশ। মাতৃযজ্ঞ নামক নাটকে বিদেশির বলিদান চোখের সামনে অভিনয় রূপে দেখেও স্থির থাকতে না পেরে জনগণ বিদেশি শাসকের বিরুদ্ধে রুখে দাঁড়াতে ইতস্তত করেন। দিনের পর দিন নূতন নূতন প্রেরণা লাভ করতে লাগলো জনগণ। বিদেশি শাসকের উদ্দেশ্য ও তার হিংস্র মূর্তির পরিচয় পেতে জনগণের অধিক সময় লাগেনি। এইভাবে মুকুন্দ দাস জাগিয়ে তুললেন জনগণকে। ফলে কতবারই না তাকে জেলে যেতে হয়েছিল, আর তার বিখ্যাত কয়েকটি নাটকের অভিনয় বন্ধ করে দেয় শাসকবৃন্দ। অশ্বিনী কুমারের বরপুত্র মুকুন্দ দাস যাত্রাভিনয়ে এইভাবে ব্যক্ত করেছিলেন অশ্বিনী কুমারের মনের বাণী, রূপ দিয়েছিলেন তার মনের ভাষা। মুকুন্দ দাসের মতো তিনি আরেকটি যুবককে গভীরতম পঙ্ক থেকে উদ্ধার করে তাকে নূতন মানুষ রূপে উপস্থাপিত করেন জনগণের সামনে। যুবকটির সঙ্গে বাক্যালাপেও সাধারণের ঘৃণা বলল।
কিন্তু অশ্বিনী কুমার যুবকটির মধ্যে দেখলেন অসীম শক্তি, যেমন পটুতায় তেমনি বাক্য বিন্যাসের কৌশলে। তার অসাধারণ শক্তি ছিল সুমধুর গানে আর অভিনয় নৈপুণ্যে। তাই যুবকটিকে বেছে নিয়ে নিজের কোলে স্থান দিলেন তাকে অশ্বিনী কুমার। নীলকণ্ঠের মতো এর সঙ্গজনিত অপযশের বিষ পান করে ধীরে ধীরে যুবকটি সম্পূর্ণ নূতন মানুষ রূপে প্রকাশ করল। কিছুদিনের মধ্যেই নূতনভাবে কথকতা আরম্ভ করে সর্বসাধারণের মধ্যে স্বদেশিকতার শক্তি জাগিয়ে তুলতে লাগল। যার সঙ্গে কথা বলতে আগে ঘৃণাবোধ হতো, পরে তার কথা শোনার জন্য পাগল হয়ে যেত জনগণ। অশ্বিনী কুমারের এইরূপী সৃষ্টির ক্ষমতা ছিল। মানুষ গড়ার কাজে সর্বদা নিরত অশ্বিনী কুমার তার ব্রজমোহন কলেজকে সুসমৃদ্ধ করে তুলেছিলেন নানাভাবে। তার মধ্যে অন্যতম শ্রেষ্ঠ প্রকাশ হল কলেজের লাইব্রেরির মর্যাদা বৃদ্ধি। আমেরিকা ও ইটালি স্বাধীনতার ইতিহাস, হাঙ্গেরির স্বাধীনতা লাভের প্রয়াস পরিচিতি, ফরাসি বিপ্লবের ইতিহাস, জাপানের জাগরণ বিষয়ক ইতিবৃত্ত ইত্যাদি অমূল্য গ্রন্থে পাঠাগার সমুজ্জ্বল করে তুললেন তিনি। তার স্নেহ ভাজন ছাত্ররা তার ইচ্ছায় 19খানি গ্রন্থ রচনা করে। তার ডায়েরিতে এই গ্রন্থগুলি লিপিবদ্ধ ছিল। ডায়েরিখানি পুলিশের হাতে পড়ায় 19খানি গ্রন্থের মধ্যে নিম্নোক্ত 12খানির নাম তার সুযোগ্য এক ছাত্রের কাছ থেকে পাওয়া যায়। ফরাসি বিপ্লবের ইতিহাস, ইটালির স্বাধীনতার ইতিহাস, আমেরিকার স্বাধীনতার ইতিহাস, হাঙ্গেরির স্বাধীনতার ইতিহাস, আধুনিক জাপানের ইতিহাস এবং ইংল্যান্ডের শাসনতন্ত্রের ইতিহাস, মারাঠা জাতির ইতিহাস, শিখ জাতির ইতিহাস, রাজপুত দিগের ইতিহাস এবং ভারতবর্ষের ইতিহাস, মহাভারতের বিষয়ানুক্রমিক সূচি, রামায়ণের বিষয়ানুক্রমিক সূচি। অশ্বিনী কুমার মনে করতেন যে যেসব পরাধীন দেশ নানা বাধা বিঘ্ন লঙ্ঘন করে পরাধীনতার শৃঙ্খল ছিন্ন করেছে, তাদের সাধনার সঙ্গে পরিচয় নিতান্ত প্রয়োজনীয়। পরাধীন জাতি স্বাধীনতা লাভের পক্ষে, তাদের সাধনার সঙ্গে পরিচয় নিতান্ত প্রয়োজনীয় পরাধীন জাতি স্বাধীনতা লাভের পক্ষে। তিনি জানতেন এইসব ইতিহাস পড়ে অল্প শিক্ষিত বাঙালির উপযোগী করে বাংলা ভাষায় এটা বিবৃত করা অত্যন্ত দরকার। আর তার সঙ্গে ভারতবর্ষের ইতিহাস হবে মৌলিক গবেষণার বিষয়। এইসব কাজের জন্য তিনি অগ্রসর হয়ে লেখক নির্বাচন করে প্রথমে ভার দিলেন একজন কৃতবিদ্য উকিলকে ফরাসি বিপ্লবের ইতিহাস লিখতে, আর ইটালির স্বাধীনতার ইতিহাস লেখার ভার দিয়েছিলেন অল্প বয়স্ক, অল্প শিক্ষিত, অমার্জিত, বুদ্ধিসম্পন্ন এক যুবককে। এ কাজ যেন বানর কর্তৃক সাগর বন্ধন। কিন্তু যথাকালে দেখা গেল যে ইতিহাসখানি অতি উঁচু দরের হয়েছে। তিনি কাজের মানুষ খুঁজে বেড়াতেন তরুণ যুবক ও বালকদের মধ্যে, কিন্তু এরা সাধারণত চঞ্চল। তাই তাকে তীক্ষ্ণ দৃষ্টি রাখতে হতো যাতে এরা অন্য কাজের মোহে উদ্ভ্রান্ত না হয়। বরিশালে শিল্প বাণিজ্য প্রসারের ব্যাপারে যোগ্য মানুষকেই তিনি খুঁজে বের করতেন। বরিশালের ট্যানারি শিল্প প্রতিষ্ঠিত হলে তিনি সেখানকার জুতো ছাড়া অন্য স্বদেশী জুতো ব্যবহার করতেন না। অনধিকারীকে তিনি বুঝিয়ে সুঝিয়ে তার জন্য উপযুক্ত স্থান খুলে দিতেন। একদিন একটি তরুণ ছাত্র তাকে লিখল, আমি জাপানে যাব পটারি শিখতে, আমাকে অনুমতি দিন। আমি সায়েন্টিফিক অ্যান্ড ইন্ডাস্ট্রিয়াল অ্যাসোসিয়েশনের কাছে আবেদন পাঠাই। অশ্বিনী কুমার জানতেন যে ছেলেটির বিষয় বুদ্ধি বড় কম, ব্যবসা বিষয়ে তার কোনো অধিকারই নেই। তাই তিনি তাকে লিখলেন, আমি মোটেই ইচ্ছা করি না যে তোমার ওই মস্তিষ্ক কুম্ভকারের শিল্পে সংকীর্ণ ও আবদ্ধ থাকে। তার এতই অসামান্য ব্যক্তিত্ব ছিল যে যুবকটির অভিমানে বিন্দুমাত্র আঘাত করল না। তাই সে নিরস্ত হলো। যে কাজ তিনি ঠিক করেছিলেন তার জন্য সে তাতেই মনোনিবেশ করল। স্বদেশী আন্দোলনের যুগে বরিশালবাসীরা তার নেতৃত্বে জেগে ওঠে। ছাত্র শিক্ষকরা তাদের শুধু অধ্যয়ন অধ্যাপনা নিয়ে ব্যস্ত থাকেননি, প্রতি পদক্ষেপে দেশের কাজই তারা করতেন। জনৈক শিক্ষক স্বদেশ প্রেমের কবিতা লিখলেন, একজন স্বদেশীর লাঞ্ছনার কাহিনী লিপিবদ্ধ করলেন, স্বদেশী গান সংগ্রহ করলেন, একজন ভারতের রাজনৈতিক অবস্থা পর্যালোচনা শুরু করলেন অধ্যক্ষ রজনীকান্ত। স্বদেশ বান্ধব সমিতির শাখা স্থাপন করলেন গ্রামে গ্রামে অধ্যাপক সতীশচন্দ্র। আর ছাত্র সম্প্রদায় বিদেশি পণ্য বন্ধের জন্য দিবারাত্র বাজারে পিকেটিং করতে লাগলো। অশ্বিনী কুমার বেছে বেছে কর্মী সংগ্রহ করতেন, মানুষ বুঝে বিশেষ কাজের ভার দিতেন।
যশ অপযশের কোনো সন্ধান রাখতেন না। কাজই ছিল তার কাছে সর্বপ্রধান বিষয়। তাতে অখ্যাতি হলে তিনি নিজের মাথা পেতে দিতেন। সানন্দে তার আদেশ পালন করত অনুরক্ত শিষ্যরা। এক নেতার অঙ্গুলি হেলনে পরিচালিত হতো সমগ্র বরিশাল। তার ইচ্ছার সঙ্গে বরিশালবাসীর ইচ্ছার কোনো প্রভেদ ছিল না। প্রেম, ভক্তি ও ত্যাগ দিয়েই তিনি সব করতেন। স্বদেশী যুগে বরিশাল বাংলার বোস্টন বলে অভিহিত হতো। তাই মরলির আসন টলেছিল বরিশালের হুঙ্কারে, আর ফুলার উন্মাদের মতো আচরণ করেছিল বরিশালের নদীবক্ষে। কিন্তু অসহযোগের সময় তিনি বরিশালে না থাকায় সেখানে জনগণের মধ্যে নানা অস্থিরতার সৃষ্টি হয়। অশ্বিনী কুমার রাজনীতি ক্ষেত্রে তিলকের মতানুবর্তী হয়ে ভেবেছিলেন যে আবেদনে নিবেদনে হয়তো শাসক সম্প্রদায়ের শুভবুদ্ধির উদয় হতে পারে। তাই বঙ্গভঙ্গের পর স্বদেশী আন্দোলনের প্রথম যুগেও তিনি বহু স্বাক্ষরযুক্ত আবেদন পাঠিয়েছিলেন বিলাতে। কিন্তু সুফলের আশায় ব্যর্থ হয়ে এ পথে তিনি পরিত্যাগ করে অগ্নিমন্ত্রের উপাসক রূপে মুক্তকণ্ঠে গেয়ে উঠলেন, অগ্নিময়ী মা গো আজি ডাকি সকলের মা, জগৎ জোড়া ওই যে আগুন এক ফিনকি দে তোমা, ওই আগুনের একটু পেলে ওই মরা প্রাণ উঠবে জ্বলে, রুদ্রদীপ্ত তেজ নলে পুড়ে হব সোনা, বিকট ভীষণ দৈত্য বংশ ওই আগুনে মা করব ধ্বংস, পাঠাও অসুর হীন নৃশংস ধরায় রাখবে না, ওগো মা মা মা। তিনি বরিশালবাসীদের শিখিয়েছিলেন যে অত্যাচার যে করে সে যেমন অন্যায় করে, যে সহ্য করে সেও তেমনি অন্যায়। কেউ এক ঘা দিলে 10 ঘা ফিরিয়ে দিতে কুণ্ঠিত হইল না। 500 বছরের পর পদানত জাতির পক্ষে এই শিক্ষারই দরকার ছিল। কিন্তু তাই বলে গুপ্ত হত্যার আতঙ্কের সৃষ্টি করে তিনি বিপ্লবের পথ দেখাননি। তা সত্ত্বেও কিন্তু সাহেবকে ইহলোক ত্যাগ করতে হয়। কিন্তু এর জন্য অশ্বিনী কুমার কতটা দায়ী তা স্থির নির্ণয় না করেই শাসক সম্প্রদায় তাকে অপরাধী সাব্যস্ত করতে দ্বিধা করেন না। ঈশ্বরের বিধানে তিনি বাল্যকাল থেকেই নেতা। বরিশালবাসী বিনা বিচারে তাকে নেতার আসনে বসিয়েছিলেন। তথাপি তার নামে জয়ধ্বনিতে তিনি গৌরবে স্ফীত বা বিচলিত হতেন না। সুরাট কংগ্রেসে নরমে গরমে কলহ পাকা হয়ে উঠলে গরম দলের কেউ কেউ অশ্বিনী কুমারকেই কংগ্রেসের সভাপতি রূপে দেখতে চেয়েছিলেন। সুরাটের পথে তিনি বের হলেই অশ্বিনী কুমার দত্ত কি জয় এই ধ্বনি উঠত চারিদিকে। কিন্তু তিনি ছিলেন নির্বিকার। এদিকে পূর্ববঙ্গ ও আসামের শাসক সম্প্রদায় চঞ্চল হয়ে উঠল, কারণ বিলেতি মাল বিক্রি হয় না বরিশালে। সাহেবের ধমক গ্রাহ্য করে না বরিশালবাসী। তাই সরকারের মনে হলো বরিশালকে শায়েস্তা করতে হলে সর্বপ্রধান কর্তব্য অশ্বিনী কুমারের নির্বাসন ও ব্রজমোহন কলেজের মেরুদণ্ড ভেঙে দেওয়া। ফুলার নিয়ম জারি করলেন যে ব্রজমোহন বিদ্যালয়ের ছাত্ররা সরকারি চাকুরি পাবে না এবং সরকারি বৃত্তি থেকেও বঞ্চিত হবে। তাহলেও ব্রজমোহন কলেজ পুরোপুরি চলতে লাগলো, ছাত্রশূন্য হলো। কৃতি ছাত্র দেবপ্রসাদ ঘোষ এন্ট্রান্স পরীক্ষায় সর্বোচ্চ স্থান লাভ করে বিশ্ববিদ্যালয় থেকে পদক ও পুরস্কার যথারীতি লাভ করলেন, কিন্তু সরকারি বৃত্তি পেলেন না ব্রজমোহন বিদ্যালয়ের ছাত্র বলে। তথাপি কৃতি ছাত্রটি স্কুল ছেড়ে ওই কলেজেই ভর্তি হলেন। এইভাবে বানরিপাড়া উচ্চ ইংরেজি বিদ্যালয়টিও সরকারি রোষে পতিত হওয়ায় মেধাবী ছাত্র মধুসূদন সরকারও সরকারি বৃত্তি থেকে বঞ্চিত হয়েও কোনো সরকারি কলেজে না গিয়ে ব্রজমোহন কলেজে প্রবেশ করলেন। ফুলারের শাসনে ব্রজমোহন কলেজে তো কোনো ক্ষতি হলোই না, বরং ভালো ভালো ছাত্র আসাতে অধ্যাপকবৃন্দ সোৎসাহে কাজ করে যেতে লাগলেন। আর দিন দিন পরীক্ষার ফল ভালো হতে লাগলো। এতে বিদেশি সরকারের গাত্রদাহ উপস্থিত হল। ফুলার সাহেবের চিঠি গেল কলকাতা বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর স্যার আশুতোষ মুখোপাধ্যায়ের কাছে, যাতে ব্রজমোহন বিদ্যালয়ের পঠন পাঠন বন্ধ হয়ে যায়। কিন্তু ফুলারে জানা ছিল না যে আশুতোষ মুখোপাধ্যায়ই ব্রজমোহন কলেজের স্বীকৃতি প্রাপ্তি বিষয়ে সহায়তা করেছিলেন অশ্বিনী কুমারকে। বহু পূর্বে যখন তিনি হাইকোর্টের উকিল ও সিনেটের সাধারণ সভ্য। অশ্বিনী কুমারের প্রতি শ্রদ্ধার নিদর্শন রূপে তিনি কলেজের বিরুদ্ধে কোনো বিরূপ মন্তব্য করলেন না। অতঃপর ফুলার লাট সাহেবের দ্বারস্থ হলেন এ বিষয়ে। প্রথম ডাক্তার পি.কে. রায় তদন্তে আসলেন বিশ্ববিদ্যালয়ের তরফ থেকে। সাহেব ঘেঁষা বলে একটা বদনাম ছিল ডাক্তার রায়ের, সুতরাং একটু উদ্বেগের কারণ হলো বরিশালবাসীর মনে। কিন্তু কলেজের অনুকূলেই ডাক্তার রায় রিপোর্ট দিলেন। পরে তিনি অশ্বিনী কুমারের সঙ্গে দেখা করে সরকারের সঙ্গে বিবাদ মিটিয়ে ফেলতে পরামর্শ দেন।
দ্বিতীয়বার সরকারি তদন্তের ভার পড়ে প্রেসিডেন্সি কলেজের অধ্যক্ষ জেমস এবং অধ্যাপক ক্যানিংহামের। অধ্যক্ষ জেমস ব্রজমোহন কলেজের ভূয়সী প্রশংসা করলেন এবং দোষের নামগন্ধও তিনি পাননি। আর অধ্যাপক ক্যানিংহাম লিখলেন যে ব্রজমোহন বিদ্যালয়ের মতো উৎকৃষ্ট বিদ্যালয় বঙ্গদেশে থাকতে ছাত্ররা অক্সফোর্ডে বিশ্ববিদ্যালয়ের জন্য কেন যায় আমি বুঝতেই পারি। এই বিদ্যালয়ে অশ্বিনী কুমার যে প্রকৃত মানুষ গড়ার চেষ্টা করেছিলেন তা বুঝতে পেরে ব্রজমোহন বিদ্যালয়ে যশকীর্তন করে গেছেন অকুণ্ঠ চিত্তে মহানুভব ক্যানিংহাম। এই ক্যানিংহাম বিলাতে থাকতেই অশ্বিনী কুমারের নাম শুনেছেন। বরিশালে এসে একেবারে তিনি মুগ্ধ হয়ে যান অশ্বিনী কুমারের কার্যাবলী দেখে। একদিন তিনি অশ্বিনী কুমারের কাছ থেকে তার জীবনের সব কথা লিখে নেন নির্জনে বসে বসে। তবে সাহেব প্রতিশ্রুতি দিয়েছিলেন যে অশ্বিনী কুমারের জীবদ্দশায় তিনি কিচ্ছু প্রচার করবেন না। তিনি যুবক ক্যানিংহামকে অশ্বিনী কুমারের আগেই পৃথিবী থেকে বিদায় গ্রহণ করতে হয়েছিল। 1818 খ্রিস্টাব্দে অশ্বিনী কুমার বিনা বিচারে 3 আইন অনুসারে নির্বাসিত হলেন। ক্যানিংহাম এই অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করে বিলাতে চিঠি লিখেন বন্ধুর কাছে। পার্লামেন্টের সভ্য এই বন্ধুটি ভারত সচিবের কাছে তা যথাকালে পেশ করেন। সেই পত্রে ক্যানিংহাম অশ্বিনী কুমারের পবিত্র চরিত্রের বিষয় উল্লেখ করে জানিয়েছিলেন যে এই পবিত্র পুরুষটিকে বিনা বিচারে নির্বাসনদণ্ড দেওয়ায় ইংরেজ সরকারের প্রতি জনসাধারণের অভক্তি জন্মেছে। জানা যায় যে ভারত সচিব চিঠিখানি এখানকার কর্তৃপক্ষের নিকট পাঠান, কিন্তু কর্তৃপক্ষ ক্যানিংহামের পত্রের মর্যাদা না দিয়ে উল্টে তাকে পদত্যাগ করতে আদেশ করেন। কিন্তু তিনি সরকারের আদেশ মানেননি, কারণ চাকরি কেড়ে নেবার বেশ বাধা ছিল। সরকার তাকে প্রেসিডেন্সি কলেজ থেকে সরিয়ে ছোটনাগপুরে এক অস্বাস্থ্যকর পরিবেশে বদলি করে দিলেন স্কুলের ইন্সপেক্টর হিসেবে। সেইখানেই সত্যনিষ্ঠ মহান এই ব্যক্তিটি অকালে পরলোক গমন করেন আমাশয় রোগে। এই মর্মান্তিক সংবাদে ব্রজমোহন বিদ্যালয়ের ছাত্র অধ্যাপক দারুণ শোকাচ্ছন্ন হয়ে অশ্রুপাত করেছিল। কতকাল মানুষ, কত ভালো মানুষ যে এইভাবে ইহলোক পরিত্যাগ করেন তার ইতিহাস এখনো লেখা হয়নি। অশ্বিনী কুমারের নির্বাসনের সঙ্গে ব্রজমোহন বিদ্যালয়ের বিপদ উপস্থিত হল। ছাত্র, অধ্যাপক ও অভিভাবকরা উদ্বিগ্ন হলেন। এই সময় বিদ্যালয়ের অধ্যক্ষ রজনীকান্ত গুহ এবং বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর স্যার আশুতোষ মুখোপাধ্যায় বিদ্যালয়টিকে আগলে রাখলেন। বিদ্যালয়ের স্বীকৃতি কেড়ে নেবার ক্ষমতা হল না সরকার। অশ্বিনী কুমার তো মানুষ চিনতেন, তাই তিনি নিশ্চিন্ত ছিলেন অধ্যক্ষ রজনীকান্তের মহতী শক্তির কথা জেনে। স্বদেশী আন্দোলনের সময়ে প্রকাশ্য সভায় রজনীকান্ত কয়েকটি প্রবন্ধ পাঠ করায় তাকে আদালতে হাজির হতে হয়। তিনি সেখানে সতেজে দাঁড়িয়ে বলেছিলেন, প্রহিত হইয়াও আমি নালিশ করি নাই, কারণ ইংরেজের ন্যায়নিষ্ঠায় আমার আস্থা আছে। কলেজের ভবিষ্যৎ ভেবে ছাত্ররা ট্রান্সফার নেবার ইচ্ছা প্রকাশ করলে তিনি তাদের ডেকে বলেন যে তোমরা ট্রান্সফার নিও না, নিশ্চিন্ত হয়ে পড়াশোনা করো, কলেজ থাকবে। যৌবনে বাঁকিপুরে রামমোহন রায় একাডেমি স্থাপনের জন্য মাসিক 10 টাকা বেতনে কার্য করিয়াছিলাম। প্রয়োজন হলে আবার 10 টাকা বেতনে খাটিব, কিন্তু ব্রজমোহন কলেজ উঠিয়া যাইতে দেব না। একজন মানুষের দৃঢ়তায় রক্ষা পেল কলেজটি, আর দ্বিতীয়বার ব্যর্থ হলো সরকারি অপচেষ্টা। এইবার শুরু হলো সরকার অশ্বিনী কুমারকে নিয়ে। 1818 সালের 3 আইনের বলে তাকে আটকাবার সুযোগ ছিল সরকারের, কারণ 3 আইনের ধারায় অপরাধ জানবার কোনো ব্যবস্থা নাই। সরকার সেই পথে নানা মিথ্যা ষড়যন্ত্র তাকে জড়ানোর চেষ্টা হয়, কিন্তু সরকার জানতো না যে তখনও যুধিষ্ঠিরের মতো মানুষ বাংলাদেশে আছে। কাজে তাকে কোনোভাবেই অপরাধ জড়াতে না পেরে সে সরকার তাকে ধরতে 3 আইনের আশ্রয় নিল। 3 আইনের পরোয়ানা যে আসছে তা অশ্বিনী কুমার জানতে পারেন নির্বাসনের ঠিক 2 দিন আগে। সেদিন বেলা প্রায় 11টার সময় অশ্বিনী কুমারের বাড়িতে উপস্থিত দেশীয় সিপাহী সহ কয়েকজন ইংরেজ কর্মচারী। তখন তিনি বাড়ি ছিলেন না। সংবাদ পেয়ে তিনি বাড়ি এলেন। দেখতে দেখতে ঘটনার কথা রাষ্ট্র হয়ে গেল সমগ্র বরিশালে। লোকে লোকারণ্য হয়ে গেল গৃহ প্রাঙ্গণ। ক্রন্দনে ধ্বনি উঠল বাড়িতে, চঞ্চল হয়ে উঠল ক্ষুব্ধ জনতা, কিন্তু তার ইঙ্গিতে জনতা শান্ত ভাব ধারণ করল। মুহূর্ত মধ্যে তিনি প্রস্তুত হলেন। বড় বড় অক্ষরে ছাপা একখানি শ্রীমদ্ ভাগবত হাতে নিয়ে শুধু একবার মাত্র ভিতরে প্রকোষ্ঠে তাকিয়ে তিনি বললেন, লাজপত রায়ের যাহা হইয়াছিল এ তাহাই। তখন এক আকস্মিক ঘটনা ঘটে। যখনই সেখান থেকে পা বাড়িয়েছে সাহেবরা অশ্বিনী কুমারকে নিয়ে
তখন কোথা থেকে এক পাগল সেখানে উপস্থিত একটি নরকঙ্কাল। সে ওই মরার মাথা সাহেবের মুখের সামনে তুলে ধরে উচ্চস্বরে বলল, এ অধর্ম ভগবান বেশি দিন সহ্য করবেন না। 2 দিন পরে পরিণাম যাহা হইবে তাহা আমার হাতে দেখে আলাও। এইভাবে বরিশাল রত্ন শ্রীকুমারকে নিয়ে গাউড়ি রওনা হলো যথাস্থানে। এই সময় জনতা আর্তনাদ করে উঠল, অশ্বচকিত হয়ে নিশ্চল হল। তারপর আবার গাড়ি ছুটতে লাগলো। পশ্চাতে চলল অনন্ত জনতা। তারা নদী তীরে এলে আরেকটি দুঃসংবাদ শোনা গেল। এই বিদ্যালয়ের সুদক্ষ সহকারী অধ্যাপক সতীশচন্দ্র বন্দী। নদীর তীরপথে স্টিমারের অনুসরণে ধাবমান উদ্ভ্রান্ত বরিশালবাসীকে দেখে সেদিন মনে হয়েছিল দাপর যুগে কংসমন্ত্রী অক্রূরের রথারোহী শ্রীকৃষ্ণের পশ্চাৎ পশ্চাৎ অনুসরণরতা রোদন পরায়ণ গোপীগণকে। ইতিহাসের যে পুনরাবৃত্তি হয় তা এতেই প্রমাণ। ঠিক অনাথিনী গোপীদের মতো সেদিন কেউ কেউ আর ঘরে ফিরতে পারল না। হতবাক হয়ে সেই নদী তীরেই বসে রইল। আবার কেউ কেউ ঘরে ফিরে শয্যা গ্রহণ করল। জনৈক হিন্দুস্তানি মিঠাইওয়ালা শয্যা ত্যাগ করে 2 দিন উপবাসের পর আর সেদিনের মতো সমস্ত শহর অনাহারেই কাটায়। উক্ত হিন্দুস্তানি যখন জানতে পারে যে লখনৌয়ের কারাগারে আছেন তাদের সর্বস্ব ধন অশ্বিনী কুমার, তখন সে দেশে ফিরে তার খোঁজ নিতে গিয়েছিল 80 মাইল হেঁটে। তার প্রিয় মানুষটির খবর যদি কারারক্ষীরা না দেয়, সেজন্য উৎকোচস্বরূপ কিছু টাকাও সঙ্গে নিয়েছিল এবং এই মহামানবটির মুক্তির জন্য পুরি তরকারির ভোগ মানত করেছিল সে। বরিশালের ইতিহাসে 1908 থেকে 1909 খ্রিস্টাব্দ পর্যন্ত 14 মাস অবিস্মরণীয় হয়ে আছে বরিশালবাসীর মনে। আর আছে ভারত ইতিহাসের স্বর্ণময় বিপ্লবের যুগে। রাজনীতির কাজ কিভাবে করতে হবে সেই সম্বন্ধে অশ্বিনী কুমারের 2টি কথা স্মরণীয় এই প্রসঙ্গে। স্বার্থৈষণা ও সংকীর্ণতার যে গাঢ় অন্ধকার আমাদের হৃদয়ে ঘনীভূত হইয়া আছে, তা ভগবত প্রেমের আলোকে বিদূরিত করিয়া ওই আলোকের বর্তিকা হাতে লইয়া আমরা এই পবিত্র যুদ্ধে অগ্রসর হই। স্বার্থৈষণা ও সংকীর্ণতার 1 নম্বর হচ্ছে যে স্বার্থৈষণা ও সংকীর্ণতার যে গাঢ় অন্ধকার আমাদের হৃদয়ে ঘনীভূত হইয়া আছে, তাহা ভগবত প্রেমের আলোকে বিদূরিত করিয়া ওই আলোকের বর্তিকা হাতে লইয়া আমরা এই পবিত্র যুদ্ধে অগ্রসর হই। এবং 2 নম্বর হচ্ছে আমরা ঋষি বাক্য অবহেলা করিয়া কোনো হিংসার কার্যে ব্রতী না হই। বুক পাতিয়া গুলির আঘাত লইতে প্রস্তুত হইব, কিন্তু শরীর বাক্য মনের দ্বারা প্রতিহিংসা চেষ্টা করিব না, অথচ সংকল্প অটুট রাখিব। উদ্দেশ্যৈব ন মেদু মোহিব পৌরুষম প্রপর্বেন ভজ্যেতন ন মেদিহ গহীচি। মহাভারত উদ্যোগ পর্ব 125-39। ভজ গুরু গৌরাঙ্গ রাধা গোবিন্দ ব্রহ্ম নারায়ণ
Brahma